মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। 4 মের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিহার জেলে যাবে। ভাইপোকে তিহার জেলে পাঠানো হবে। তার বাকি নেতাগুলো জেলে গেছে, সেও জেলে যাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতাটা কি? সে মমতার ভাইপো, এই একটাই যোগ্যতা। 2014 আগে কোথায় ছিল? আমি ভাবতে পারিনি যে মোদী সরকারের এই বিলটা 1/3 সংরক্ষণের বিলে পুরো এনডি জোটটা বিরোধিতা করবে আর বিলটা পাস করতে দেবেন। আমি ভাবতেই পারিনি যে কেউ মহিলাদের অধিকার খর্ব করতে চায়। ফলে মেমারির লোকজন যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তারা টিকিটের দৌড়ে পেরে উঠতে পারেননি, মানে ঠিকমতো বলি লাগাতে পারেননি, তাই টিকিট পাননি। আর যাকে প্রার্থী করে যে তার ব্যবসাটা কি সেটা তো জানতে হবে। তিনি হচ্ছেন বালির কারবারি আর মদের ব্যবসায়ী। মেমারির শিক্ষিত মানুষ কোনো দিন একজন বালির কারবারি, মদের কারবারি, 5 তলা বার চালায়, বারে মহিলাদের নাচায়, এমন লোককে ক্যান্ডিডেট করে, এমন লোককে বিধায়ক করবে না। কোথায় পালসিটের টোল ট্যাক্স থেকে ইনকাম করব, কোথায় দামোদরের বালি থেকে ইনকাম করব, কোথায় টোটো চালকদের কাছ থেকে তোলাবাজি করে ইনকাম করব, কোথায় কেউ একটা ঘর করবে, কলপায়খানা বাথরুম ড্রেন করবে, তার কাছ থেকে টাকা আদায় করব। নেতাদের কাজই হচ্ছে টাকা তোলা। আমি তো এখানে, আমার তো আর কোনো ব্যবসা নেই। আমি এখানে মানুষের জন্য কাজ করার জন্যই এই পুরো 25 বছরের ক্যারিয়ারটা ছেড়ে এখানে এসে মানুষের জন্য কাজ করবো বলে। ওই তৃণমূলের খোঁচরগুলো বিজেপি কর্মীদের বাড়ি থেকে ফ্ল্যাগ পেস্টুন খুলে নিয়ে চলে যাচ্ছে। এতটাই অরাজকতা চলছে এখানে বিডিও অফিস এবং থানাতে। কালকে তৃণমূলের প্রার্থী স্বয়ং স্বীকার করে নিয়েছেন যে আমাদের ছেলেকে মেরেছে, অর্থাৎ আইপ্যাকের ছেলেকে আমার পেছনে লেলিয়ে দিচ্ছে যেখানে যাচ্ছে। শুধু এত ভয়, শুধু তাই নয়, কীরকম এরা কাপুরুষের মতন কাজ করছে তৃণমূল। সমস্ত জায়গা থেকে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন তুলে ফেলে দিচ্ছে ড্রেনে, সমস্ত জায়গা থেকে। মেমারিতে আমার ভোট, আমি এই বিধানসভার বাসিন্দা, মেমারি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি কিন্তু 29শে এপ্রিল নিজের ভোটটা নিজেকে দেবো আমার বুথে গিয়ে। তৃণমূলের প্রার্থী নিজের ভোটটা কিন্তু নিজেকে দিতে পারবে না, তাকে মেমারির মানুষ কেন ভোট দেবে? তৃণমূলের এই চুরি, দুর্নীতি, চিটিংবাজ আর এই তোষণবাজের সরকারটাকে পরিবর্তন করতেই হবে। তৃণমূলের আমলে হিন্দুরা সেফ নয়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা হিন্দুদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। কোনো আলু চাষি কোনো দিন তৃণমূলকে ভোট দেবে না, কারণ তারা জানে যতদিন তৃণমূল থাকবে মেমারিতে ব্যবসার উন্নয়ন হবে না। প্রচুর মানুষ অভাব অভিযোগ করছে। 1 নম্বর হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন সেভাবে হয়নি, নিকাশি ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা হয়নি, আবাস যোজনার ঘর গরিব মানুষ ঠিকঠাক পায়নি, প্রচুর অভিযোগ। এবং এরা প্রার্থীকে অভিযোগ জানাচ্ছে, কারণ মানুষ তো আর জানে না যে কে তৃণমূলের তরফ থেকে করতে পারবে বা কে বিজেপির তরফ থেকে করতে পারবে। আমাকেও অনেক অভিযোগ জানাচ্ছে যে আমরা ঠিকঠাক করে আবাস যোজনার ঘর পাইনি, এলাকায় কোনো আলো, গ্রামগঞ্জে বিশেষ করে শহর ছাড়া গ্রামে কোনো রাস্তা হয়নি, কোনো আলো নেই। এরা আবার প্রতিহিংসা পরায়ণ হয়ে যে এলাকায় হয়তো বিজেপি জিতেছে সেখানে ইচ্ছা করে রাস্তাঘাটগুলো, আলোগুলো ইচ্ছা করে করেনি। প্রতিহিংসা পরায়ণ একটা রাজনীতি চলছে। এই সমস্ত সিস্টেমটারই চেঞ্জ করতে হবে, এই জন্যই তো আমার রাজনীতি আসা। আবাস যোজনার বাড়ি গরিবরা অ্যাকচুয়ালি পায়নি। হয়তো 10টা ঘরের মধ্যে একজন গরিব পেয়েছে, বাকি 9জন তৃণমূলের কর্মী সমর্থকরাই শুধু পেয়েছে, এবং তৃণমূলের নেতারাও 2-3 বার করে পেয়েছে। এটা গোটা রাজ্যের একই চিত্র, মেমারিও ব্যতিক্রম নয়। গরিব মানুষরা আবাস যোজনার ঘর পায়নি। হয়তো কাউকে আবার প্রথম পর্বে টাকা দিয়েছে অর্ধেক ঘর, বাকি আর শেষ পর্যায়ে টাকা আসেনি। এবং বেশিরভাগটা যারা আবাস যোজনার ঘর পেয়েছে তারা বেশিরভাগটা হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থক বলে পেয়েছে। আমি কোনো প্রার্থী সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু কথা হচ্ছে তৃণমূল একজন মুখ পেল না এই মেমারিতে বিধায়ক করার, তাই বর্ধমান থেকে একজনকে উড়িয়ে আনতে হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, এভাবে টিকিটটা কীভাবে পেয়েছে, কাকে কী করে পেয়েছে সেটাও অন্তত তৃণমূলের সবাই জানে। ফলে মেমারির লোকজন যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তারা টিকিটের দৌড়ে পেরে উঠতে পারেননি, মানে ঠিকমতো বলি লাগাতে পারেননি, তাই টিকিট পাননি। আর যাকে প্রার্থী করে যে তার ব্যবসাটা কি সেটা তো জানতে হবে। তিনি হচ্ছেন বালির কারবারি আর মদের ব্যবসায়ী। এবং সমস্যা হচ্ছে আজকাল রাজনীতিতে আবার এদের ভিড় বেশি। এইসব বালির কারবারি, মদের ব্যবসায়ীরা রাজনীতিতে চলে এসছে, রাজনীতিটাকে কাজে লাগিয়ে তাদের ব্যবসার সাথে ব্যবহার করছে। ঠিক এটার পরিবর্তন করার জন্যই আমার রাস্তায় নামা। আমি তো এখানে, আমার তো আর কোনো ব্যবসা নেই। আমি এখানে মানুষের জন্য কাজ করার জন্যই এই পুরো 25 বছরের ক্যারিয়ারটা ছেড়ে এখানে এসে মানুষের জন্য কাজ করবো বলে। এবং আমি গত 5 বছরে অনেক রকম সমাজসেবার কাজ করেছি, যেগুলো মানুষ টাকা তুলে দিয়েছে খুব কম আকারে। গত বছরে যেমন আমি 10 লাখ টাকার কাজ করেছি, হয়তো খুব কম, কিন্তু 5 লাখ টাকা আমাকে সাধারণ মানুষ তুলে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাকে 5 লাখ টাকা তুলে দিয়েছে যাতে আমি ছোটোখাটো কাজগুলো করতে পারি। আমি ভেবে দেখলাম যে আমি যদি 1 বছরে 10 লাখ টাকার কাজ করতে পারি একজন ইউটিউবার হিসাবে, সাংবাদিক হিসাবে, তাহলে আমি যদি এলাকার বিধায়ক হই তাহলে তো আরও বড় আকারে কাজ করতে পারবো, মানুষকে নিয়ে কাজ করা যাবে। সেজন্যই আরও রাজনীতিতে আসা এবং মেমারিতে আসা। বিশেষ করে মেমারি আমার বিধানসভা এলাকা। এই যে তুমি বলছিলে না ভূমিপত্র নিয়ে, মেমারিতে আমার ভোট, আমি এই বিধানসভার বাসিন্দা, মেমারি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি কিন্তু 29শে এপ্রিল নিজের ভোটটা নিজেকে দেবো আমার বুথে গিয়ে। তৃণমূলের প্রার্থী নিজের ভোটটা কিন্তু নিজেকে দিতে পারবে না, তাকে মেমারির মানুষ কেন ভোট দেবে? দেখো, একজন টাকা দিয়ে সব কিছু কেনার চেষ্টা করছে।
কোটি কোটি টাকা ছড়াচ্ছে, এদিক ওদিক টাকা দিচ্ছে। মেমারির শিক্ষিত মানুষ সেই টাকার ইয়েতে নিজের ভোট বিক্রি করবে বলে আমার মনে হয় না। মেমারির শিক্ষিত মানুষ এবার ঠিক করে নিয়েছে তারা পদ্মফুল ফোটাবে, তারা মানবগ্রহকেই ভোট দেবে। এবং আমি যে পরিবর্তনের হাওয়া তুলেছি, যে সিস্টেমের পরিবর্তন করতে হবে, সিস্টেমের পরিবর্তন বলতে তৃণমূলের সরকারের তো পরিবর্তন করতেই হবে। তৃণমূলের এই চুরি, দুর্নীতি, চিটিংবাজ আর এই তোষণবাজের সরকারটাকে পরিবর্তন করতেই হবে। তৃণমূলের আমলে হিন্দুরা সেফ নয়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা হিন্দুদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই মেমারিতেও অসংখ্য বাংলাদেশ থেকে আসা শরণার্থী থাকেন। তারাও বুঝে গেছেন যে বাংলাদেশ থেকে তারা পালিয়ে এসছেন, এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ভোট দিয়ে এবার কোথায় পালাবেন। ফলে এবারে একেবারে একচেটিয়া পদ্মফুলে ভোট হবে। দিয়ে পায়নি যারা চাকরি করে তারা ক্ষুব্ধ। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। মেমারিতে এরকম ক্যান্ডিডেট অনেক আছে, তারা বুঝে গেছে যে চুরি দুর্নীতি সরকারে কিছু হবে না। সবচেয়ে যেটা মেন জিনিস সেটা হচ্ছে আলু চাষ। বর্ধমান ও হুগলিতে কৃষি প্রধান এলাকা, আলু চাষ, ধান চাষ তৃণমূলের আমলে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। কোনো আলু চাষি কোনো দিন তৃণমূলকে ভোট দেবে না, কারণ তারা জানে যতদিন তৃণমূল থাকবে মেমারিতে ব্যবসার উন্নয়ন হবে না। আর মেমারিতে যদি চাষের উন্নয়ন না হয় তাহলে মেমারির উন্নয়নই সম্ভব নয়। চাষের উন্নয়ন হবে, মানুষের কাছে, চাষিদের কাছে টাকা আসবে, সেই টাকা রোল হয়ে মানুষের কাছে আসবে, কেনাকাটি বাড়বে, তবে তো এলাকা ডেভেলপমেন্ট উন্নয়ন হবে। ফলে সবাই বুঝে গেছে যে তৃণমূলকে তাড়াতেই হবে, তৃণমূলের বিদায় দিতেই হবে। দাদা, আলু চাষিরা একটা মেন ইস্যু, আলু চাষি, ধান চাষি, আলু চাষিরা কোল্ড স্টোরে রাখার জায়গা পাচ্ছে না, মাঠেই তো দাম পাচ্ছে না। 1-1.5 টাকা আলুর দাম। এমন অবস্থা শহরের মানুষ বিশ্বাস করবে না। সেটা হচ্ছে আলু বোঝাই করে মাঠে রাখা হচ্ছে, চোর এসে চুরি করে নিয়ে যাচ্ছে। আলু নয়, আলু ফেলে দিয়ে বস্তাটা চুরি করে নিয়ে যাচ্ছে। আলুর দাম 1 টাকা, বস্তার দাম 35 টাকা। এটা হচ্ছে এখনকার সিচুয়েশন। মেমারির সিচুয়েশনে কি একই অবস্থা, মেমারির কথাই তো বললাম। তুমি এলে কি এগুলোর পরিবর্তন হবে? সব কিছুর পরিবর্তন হবে। অ্যাকচুয়ালি পরিকল্পনা করতে হবে। এখন অবধি যে কটা তৃণমূলের বিধায়ক এসেছে এখানে, তারা কি করেছে? ভোটে আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, ভোটে জেতার পর শুধুমাত্র টাকার পেছনে ছুটেছে। বেশ কিছু খুঁটি আছে, মেমারির সব মানুষ খুব ভালো করে জানে। তারা একবারে এই টাকার পেছনে ছোটে। কোথায় পালসিটের টোল ট্যাক্স থেকে ইনকাম করব, কোথায় দামোদরের বালি থেকে ইনকাম করব, কোথায় টোটো চালকদের কাছ থেকে তোলাবাজি করে ইনকাম করব, কোথায় কেউ একটা ঘর করবে, কলপায়খানা, বাথরুম, ড্রেন করবে, তার কাছ থেকে টাকা আদায় করব। নেতাদের কাজই হচ্ছে টাকা তোলা। ফলে বিধায়করা কোনো প্ল্যান পরিকল্পনা কিছুই করেনি। তৃণমূলের 2011 সালের প্রতিশ্রুতি ছিল মেমারি হাসপাতালের উন্নয়ন করব। 2026-এ ওই একই প্রতিশ্রুতি, মেমারি হাসপাতালের উন্নয়ন করব। তাহলে 15 বছরে করলোটা কি? প্রতিশ্রুতি যদি একই থেকে থাকে 15 বছর পর, তাহলে করলোটা কি? আমি একটা গ্রাফ তৈরি করেছি কী কী আমরা করব, সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছি। এবং এটা বলছি যে আপনারা যদি আমাকে জেতান, মানবগঞ্জ যদি এলাকার বিধায়ক হয়, কী প্রতিশ্রুতি দিয়েছিলাম, 1 বছর পর কি কি কাজ হয়েছে বা কি কি কাজ শুরু হয়েছে, সেটা একেবারে রেজাল্ট আকারে, মার্কশিটের আকারে আমি মেমারির মানুষের হাতে তুলে দেবো। যে এই হচ্ছে আপনারা আমাকে বিধায়ক করেছেন, 4 মে আমি জিতেছি, এত তারিখে আমি শপথ নিয়েছি, এত তারিখ থেকে এত তারিখ অবধি 1 বছরে আমার রেজাল্ট কার্ডটা কি মানুষের হাতে তুলে দেবো। মানুষ গিয়ে দেখবে সেই কাজটা হয়েছে নাকি হয়নি। এই জিনিসটা করতে হবে, তবে ধরা যাবে যে বিধায়ক কাজ করছে কি করেনি। বলছি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তুমি চা খেতে বাজারে গেছিলে, সেই জায়গায় একজন বাচ্চা ছেলে তোমার পিছন পিছন তৃণমূল লেলিয়ে না, অ্যাকচুয়ালি ছেলেটার কোনো দোষ নেই। ছেলেটাকে এবং তৃণমূলের প্রার্থী বলেছে আমাদের ছেলে, স্বীকার করে নিয়েছে। বিডিও ম্যাডাম এতদিন বলছিলেন যে ইলেকশন কমিশনের ছেলে, আমাদের ভুল হয়ে গেছে। কালকে তৃণমূলের প্রার্থী স্বয়ং স্বীকার করে নিয়েছেন যে আমাদের ছেলেকে মেরেছে, অর্থাৎ আইপ্যাকের ছেলেকে আমার পেছনে লেলিয়ে দিচ্ছে যেখানে যাচ্ছে। শুধু এত ভয়, শুধু তাই নয়, কীরকম এরা কাপুরুষের মতন কাজ করছে তৃণমূল। সমস্ত জায়গা থেকে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন তুলে ফেলে দিচ্ছে ড্রেনে, সমস্ত জায়গা থেকে। আজকে যেমন আমার নিজস্ব 1 নম্বর ওয়ার্ডে গেলাম, সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ফেলে দিয়েছে। এবং বিডিও অফিসের এবং থানার একটা অংশ পুরো এই তৃণমূলের হয়ে কাজ করছে। বিডিও অফিস থেকে ইলেকশন কমিশনের টিম বেরোচ্ছে, যারা যারা অভিযোগ করেছে তৃণমূল থেকে বিভিন্ন রকমের অভিযোগ ফেলছে। এরা বিচার বিবেচনা না করে আমাদের ফেস্টুন ফ্ল্যাগ খুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কর্মীরা নিজেদের বাড়িতে লাগিয়েছে, তাও বিডিও অফিসের কর্মীরা ওই তৃণমূলের খোঁচরগুলো বিজেপি কর্মীদের বাড়ি থেকে ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিয়ে চলে যাচ্ছে। এতটাই অরাজকতা চলছে এখানে বিডিও অফিস এবং থানাতে। ইলেকশন কমিশন কবে দেখবে সেটার জন্য আমার অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার না, সব অত্যাচারের হিসেব নেব 4 মের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিহার জেলে যাবে। ভাইপোকে তিহার জেলে পাঠানো হবে। 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস অ্যান্ড বাউন্সে, PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে। আমাদের দেশের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেটা মানি লন্ডারিং অ্যাক্ট, যেটা অত্যন্ত শক্তিশালী,
সেখানে একটা টাকাও যদি কারো বাজেয়াপ্ত হয় সে জেলে যাবে এবং 2 বছরের আগে জামিন পাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, ফলে সে জেলে যাবে, তিহার জেলে যাবে। তার বাকি নেতাগুলো জেলে গেছে, সেও জেলে যাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতাটা কী? সে মমতার ভাইপো, এই একটাই যোগ্যতা। 2014 আগে কোথায় ছিল? 2011 পরিবর্তনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে সাংবাদিক মানব গুহ ঘুরত। 2011 পরিবর্তনের যে লড়াই, 7, 8, 9, 10, 11 তৃণমূলের এই প্রতাপশালী সরকারের বিরুদ্ধে মানব গুহ খবর করে গেছে। সরকারের বিরুদ্ধে বিভিন্ন অফিস থেকে, তৃণমূলের জেলা অফিস থেকে আমাকে মাঝে মাঝে বয়কটও করে দিত, ঢুকতেও দিত না আমাকে। সেই 11 পর্যন্ত পরিবর্তনের লড়াইটা আমি লড়ে এসেছি। কাঠবিড়ালির মতন আমারও কিছুটা ভূমিকা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা ছিল? 2014 পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে উড়ে এসে জুড়ে বসে তাকে বিধায়ক করা হয়েছে, এবং সেই উড়ে এসে জুড়ে বসা লোকটাকে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে স্বপ্নটা কোনোদিন পূরণ হবে না। এই রাজ্যে পদ্মফুল ফুটছে। 4 মে 177-এর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। মেমারিতেও পদ্মফুল ফুটছে। মেমারির শিক্ষিত মানুষ কোনো দিন একজন বালির কারবারি, মদের কারবারি, 5 তলা বার চালায়, বারে মহিলাদের নাচায়, এমন লোককে ক্যান্ডিডেট করে, এমন লোককে বিধায়ক করবে না। মহিলা সংরক্ষণ বিল তো পাশই হতে দিল না আমাদের। এটা তো এবার রাজ্যের মানুষকে বুঝতে হবে। এটা রাজ্যের মানুষকে বুঝতে হবে যে বিজেপি, কেন্দ্রীয় সরকার মহিলাদের 1/3 আসন সংরক্ষণ করতে চাইছে, সেখানে বাকি বিরোধী দলগুলো মহিলাদের যারা অপমান করলো, এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়া মানে তো মহিলাদের অপমান করা, মহিলাদের অসম্মান করা, মহিলাদের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা। আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে মোদী সরকারের এই বিলটা 1/3 সংরক্ষণের বিলে পুরো এনডি জোটটা বিরোধিতা করবে আর বিলটা পাস করতে দেবেন। আমি ভাবতেই পারিনি যে কেউ মহিলাদের অধিকার খর্ব করতে চায়। আমি ভাবতে পারিনি যে মোদী সরকারের এই বিলটা 1/3 সংরক্ষণের বিলে পুরো এনডি জোটটা বিরোধিতা করবে আর বিলটা পাস করতে দেবেন। আমি ভাবতেই পারিনি যে কেউ মহিলাদের অধিকার খর্ব করতে চায়। আমি তার আগে প্রচারে সবাইকে বলছিলাম, বাচ্চা যারা ধরো পড়াশোনা করছে তাদেরকে বলছিলাম যে পলিটিক্সে অনেক এবার সুযোগ আসছে, লোকসভার আসন বাড়বে, বিধানসভার আসন বাড়বে, 1/3 মহিলাদের থাকবে, মহিলাদের ভূমিকা অনেক বাড়বে। আর এই বিলটাতে বিরোধীরা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এনডি জোট মহিলাদের বিরোধিতা করে বিলটা আটকে দিল। বাংলার মানুষ, শিক্ষিত মানুষ সব বুঝতে পারছে এবার তৃণমূলকে তারা ভোট দেবে না। কেন চিটফান্ডের প্রতিশ্রুতি দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মহিলাদের নিয়ে যে প্রতিশ্রুতি দিচ্ছে, মহিলা কার্ড আমরা যেগুলো দেখতে পাচ্ছিলাম, এটা নাকি চিটফান্ডের প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে। যতগুলো তার ভাতার পরিকল্পনা ছিল তারা বলছিল বিজেপি এলে বন্ধ করে দেবে, সবকটা বিজেপি ডাবল করে দিয়েছে। জুন মাস থেকে 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, বেকার ভাতা 3000 টাকা, বৃদ্ধা ভাতা 3000 টাকা, বিধবা ভাতা 3000 টাকা, মহিলাদের সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা, সঙ্গে মেডিকেল কিট। এই পরিকল্পনা আগে কেউ কোনোদিন করেনি। বিজেপির সংকল্পপত্র দেখে তৃণমূল আরও ভয় পেয়ে গেছে। রাজ্যের মহিলারা বিজেপিকে এবার ভোট দেবে, তারা বুঝে গেছে এই রাজ্যে পরিবর্তন দরকার, কেন্দ্রের সঙ্গে যেতে হবে, নাহলে কখনো কর্মসংস্থান হবে না। পরিবর্তন আসছে, এটা নিশ্চিত।